শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনা ইউএনওসি প্রত্যাহারের সিদ্ধান্ত ইসির। ঘটনা তদন্তে কমিটি এখনো থমথমে ঝিনাইগাতি। একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। রাজশাহীর জনসভায় তারেক ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা। জয়ী হলে চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জামায়াতের। জনগণের সেবক হয়ে কাজ করার অঙ্গীকার। এবং চট্টগ্রাম বন্দর পরিচালনায় বৈদেশিক চুক্তি বৈধ, রায় হাইকোর্টে। অভিযানের নামে কল্যাণপুরে 9 হত্যার অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ইউএনওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, ঘটনার তদন্ত প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এমআর আসাদের রিপোর্ট। শেরপুর 3 আসনে স্থানীয় প্রশাসনের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যার বিষয়ে নির্বাচন ভবনে বিশেষ ব্রিফ করেন ইসি সচিব। এ সময় তিনি জানান, এ ঘটনায় প্রত্যাহার করা হয়েছে ইউএনওসিকে। ইশতেহার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন, কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে as soon as possible। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে এলে পরবর্তী সিদ্ধান্ত বিবেচনা করবে কমিশন বলেও জানান তিনি। রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটি যদি আমাদেরকে বলে যে তাদের সুপারিশ থাকে, তাহলে কমিশন সেটা বিবেচনা করবে। আর স্থানীয়ভাবে যদি এটা নিষ্পত্তি হয় তাহলে সেটা স্থানীয় হয়ে থাকে। 8 ফেব্রুয়ারির পর আদালতের রায়ে কেউ প্রার্থীতে ফিরে পেলে ওই আসনে পোস্টাল ব্যালটে তার প্রতীক থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। 8 তারিখের পরে, 8 ফেব্রুয়ারির পরে যদি কারোর প্রার্থিতা পুনর্বহাল হয়, সেক্ষেত্রে পোস্টাল ব্যালট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ নেই। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে জামায়াত নেতা হত্যার ঘটনায় আসামিদের দ্রুত শনাক্ত করে তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে সরকার। বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিন কর্মক্ষেত্রে নারী ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি নির্যাতন অধ্যাদেশ 2026 অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন এবং আমদানি নীতি অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। যুগান্তকারী কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026-এ এটা আজকে খসড়া এবং চূড়ান্ত অনুমোদনের জন্য ছিল, এটা নীতিগত অনুমোদন হয়েছে। শেরপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জামায়াতের নেতা রেজাউল করিমের নিহতের ঘটনায় জেলার ঝিনাইগাতি উপজেলায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সীমিত হয়ে এসেছে যান চলাচল। এর আগে বুধবার শেরপুর 3 আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে ঝিনাইগাতি উপজেলার জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। শেরপুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সময় মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে মনে করছে জামায়াত ইসলামী। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। সাংবাদিক বন্ধুগণ, শেরপুর জমাতে আছে আমাদের অন্যান্য দলের সামনে রেখে দেশে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যাওয়া করে যাচ্ছে। আজকে বেলা 4টায় একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী 12 তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, সরকার গঠন করতে পারলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপে।
দেশব্যাপী নির্বাচনী প্রচারের অংশ হিসাবে বিএনপি চেয়ারম্যান বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেন। তার আগমনের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সভাস্থল। বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করব ইনশাআল্লাহ। ধানের শীষ নির্বাচনে জয়ী হলে পদ্মা ব্যারেজ নির্মাণ কাজ শুরু করা হবে বলে ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান। এছাড়াও রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। যদি আপনাদের সমর্থন থেকে আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজশাহী সহ উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সহায়তার আশ্বাসও দেন তারেক রহমান। দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ একটি অংশ কৃষি পেশার সাথে জড়িত। কাজে কৃষক যদি আজকে ভালো থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে। আফরিন পপি, মোহনা সংবাদ। আজ রাতে পৈতৃক ভিটা বগুড়ায় জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার মানুষের উচ্ছ্বাস জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বগুড়ার প্রতিনিধি রাসেল কবির। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাসেল, দর্শক সংযোগটি যুক্ত হতে পারছি না, আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। সবার আগে বাংলাদেশ ইউথ তারেক রহমান পডকাস্ট শুরু করেছে বিএনপি। এর মাধ্যমে তারেক রহমান তার পরিকল্পনার কথা জাতির সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জনগণ আর অবাস্তব প্রতিশ্রুতি শুনতে চায় না। দুপুরে গুলশান 2 বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহাদি আমিন। নির্বাচনকে কেন্দ্র করে দেশের জনগণ আর কোনো অবাস্তবায়নযোগ্য ফাঁকা বুলি শুনতে চান না। জনাব তারেক রহমান এই পডকাস্টের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের সাথে জড়িত বিএনপির সেই অঙ্গীকারগুলোর কথাই ধারাবাহিকভাবে তুলে ধরবেন। এই পডকাস্টে তিনি বিএনপির ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা বলবেন, যার মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারের আর্থিক কিংবা খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তার ন্যায্য অধিকার নিশ্চিত হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণায় ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। সভায় জেলার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করা হবে। আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের হিন্দু ভাই বোনরা আছে, তাদেরকে অনেকে ভয় দেখায়। ওনারা আমাকে অনেকে বলছেন আমরা ভোট কেন্দ্রে যেতে পারবো কি? আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন এবং নির্ভয়ে ভোট কেন্দ্র থেকে বাড়িতে আসবেন। আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। আমরা এই ঠাকুরগাঁতে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার এগুলোর জন্য ভোকেশনাল ট্রেনিং বানাবো, যাতে করে আমাদের ছেলেরা এগুলো শিখতে পারে, বিদেশে যাইতে পারে এবং দেশের ডলার পাঠাইতে পারে। আগামী নির্বাচনে জয়ী হলে চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে 11 দলীয় জোট প্রার্থীর নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সাম্য ফেরানোর প্রত্যয় জানান তিনি। এর আগে রাজধানীতে নির্বাচনী বাসের উদ্বোধন অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, তার দল দেশের মালিক নয়, সেবক হতে চায়। জনগণের উপর আস্থা না থাকার কারণে শেরপুর জামায়াতের উপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাজনৈতিক সম্পর্ক কি? এটি তো দুর্বৃত্তপনা। রাজনীতি হচ্ছে নীতির রাজা, যা মানুষের হাতে কাজ তুলে দেবে। এই সাথে চাঁদাবাজের কি সম্পর্ক? কিন্তু আমরা জর্জরিত এর জ্বালায়। প্রিয় জনগণ, প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ,
কথা দিচ্ছি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পাঠাবো না, এই চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরাও মাঠে নামবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র বাস্তবসম্মত ও টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইবো ফ্রেজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকার গত 1 বছরে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে উচ্চ পর্যায়ের উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শিবিরে রোহিঙ্গাদের দীর্ঘদিন অবস্থান কোনো সমাধান হতে পারে না। এরই মধ্যে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তাই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ দুপুরে এই রায় দেন। এর ফলে চুক্তি প্রক্রিয়া কার্যক্রম চালাতে আইনি কোনো বাধা থাকল না। এর আগে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে ওই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। গেল 4 ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রিট আবেদনের উপর বিভক্ত রায় দেন। রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেই অভিযোগ আমলে নিয়ে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল পলাতক 6 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী 8 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে কক্সবাজার এরিয়া পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনে সেনা সদস্যদের নির্দেশ দেন তিনি। সকালে কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, মিথ্যাচারের মাধ্যমে মানুষকে প্রভাবিত করছে জামায়াত। সকালে রাজধানীর রূপনগর নির্বাচনী গণসংযোগকালে আমিনুল হক জানান, নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত সমান তালে চষে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গণসংযোগে পিছিয়ে নেই ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হকও। তিনিও যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। রূপনগরের টবলক এলাকার বিভিন্ন অলিগলি ও ঘনবসতিপূর্ণ জায়গায় 8ম দিনের গণসংযোগ করেন আমিনুল হক। সেখানে সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। আমিনুল হক তার কর্মগুণে ইতিমধ্যে জয় করে নিয়েছেন অসংখ্য মানুষের হৃদয়, এমনটাই বলছেন ভোটাররা। আমিনুল ভাই আলহামদুলিল্লাহ ভালো লোক, উনি গরিবের বন্ধু, মানবতার ফেরিওয়ালা। আমাদের কাছে মনে হয় যে সে অনেক ভালো। একজনের ভালো বললে তোর 10ই কয় যে ভালো, আমি বলি সে ভালো। আর ব্যবহার আচার অনেক ভালো, ইনশাআল্লাহ হইবে। ঢাকা 16 আসন থেকে আমিনুল হককে ধানের শীষের প্রার্থী করায় খুশি বিএনপি নেতাকর্মীরা। সারা দেশের মতো এখানেও বিএনপির বিপুল বিজয়ের আশা জানান তারা। তাকে আন্তরিকভাবে ভালোবাসে, কারণ হচ্ছে সে একজন মানবিক এবং আন্তরিক লোক, মানুষের সাথে আন্তরিকতার সাথে মিশে। আমিনুল হক ভাই আমাদের গরিব দুঃখী মানুষের পাশে সব সময় থাকেন এবং আছেন এবং থাকবেন। বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসন থেকে এমপি হবেন এবং মন্ত্রীও হবেন। এই সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। মানুষের ব্যাপক সাড়ার কথা উল্লেখ করে ভোটে জয়ী হওয়ার বিষয়ে আশা জানান তিনি। ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ নারীরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমার এই গণসংযোগে তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের স্বেচ্ছায় তারা প্রচার প্রচারণা করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ
বিপুল ভোটে নির্বাচিত হয়ে ইনশাল্লাহ এই এলাকার মানুষের জন্য একজন খেদমতগার হিসেবে আমি আমার কাজ করব। জামাতের কর্মকাণ্ডে সমালোচনা করে আমিনুল হক অভিযোগ করেন, জামাত মিথ্যাচার করে মানুষকে প্রভাবিত করছে। জামাতের কিছু নেতৃবৃন্দ রয়েছে যারা ইতিমধ্যে অস্ত্রসহ ধরা পড়েছে, বিভিন্ন জায়গায় তারা অপকর্ম করে ধরা খেয়েছে। তারাই একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনকে বানচাল করার জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতেই পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান ঢাকা 16 আসনের ধানেশীষের এই কাণ্ডারি। আমরা সরকার গঠন করতে পারি, তাহলে এই সকল পরিকল্পনাগুলো আমরা ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আজ রাতে পৈতৃক ভিটা বগুড়ায় জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার মানুষের উচ্ছ্বাস জানাতে যুক্ত হচ্ছেন বগুড়া প্রতিনিধি রাসেল কবির। আমরা চলে যাচ্ছি তার কাছে। রাসেল, যেমনটাই আমরা শুনছিলাম, বগুড়ার ছেলে আজ বগুড়ায় যাচ্ছে জনসভা করতে, সেখানে উৎসুক জনতার ভিড়। আপনি তো সেখানে আছেন সভাস্থলে, সেখানকার মাঠের চিত্র আপনি কি দেখছেন বা মানুষ সেখানে কি বলছে সেই বিষয়ে আমাদের জানাবেন। আসলে এই মুহূর্তে আমি রয়েছি আলতাফুন্নেসা খেলার মাঠে। আসলে পুরা প্রস্তুতি একদম ফাইনাল প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই আলতাফুন্নেসা খেলার মাঠটি প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা দেখছি আসলে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা তাদের বগুড়ার ছেলে, তাদের নেতাকে, তারেক ভাইকে দেখবার জন্য আসলে তারা ছুটে চলে এসেছে এবং পুরো মাঠটি কিন্তু নেতাকর্মীতে আসলে ভরে গেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা দেখাচ্ছি যে আসলে পুরো মাঠটি কিন্তু এখন ভরে গেছে আলতাফুন্নেসা খেলার মাঠ। যদিও তারেক রহমান এখন আসলে নওগাঁ রয়েছে, তিনি আসলে রোডে আসবে, তার আগে আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে মাঠটি পূর্ণ হয়ে গেছে। এবং একটু জানিয়ে রাখি, আসলে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি দলীয় ভলান্টিয়ার যারা আছে তারা কিন্তু আসলে যথেষ্ট সজাগ রয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আসলে যেমনটি দেখেছি র্যাব সদস্য, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সর্বশেষ তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে, কারণ কয়েক ঘন্টা পরেই তারেক রহমান এই মাঠে আসবে এবং এখানে লাখো মানুষের উপস্থিতিতে আসলে তাকে বরণ করবে বগুড়াবাসী, এমনটা আমরা দেখেছি। এবং দলীয় সূত্রে আমরা যেমনটি জেনেছি, আজকে কিন্তু তিনি আসলে এই সভাস্থল থেকে রাত্রে নাচ গার্ডেনে তিনি অবস্থান করবেন। এরপরে আমরা যতটুকু জেনেছি যে আসলে কালকে তার কিছু প্রোগ্রাম আছে, প্রোগ্রামের মধ্যে আমরা যেমনটি জেনেছি তিনি গণসংযোগ করবেন এবং পাশাপাশি গণসংযোগের পর তিনি আবু সাইদের কবর জিয়ারত করতে যাবেন, এমনটি কিন্তু আসলে আমরা জেনেছি এবং আসলে তার কর্মসূচিগুলো তিনি পালন করবেন। তবে এখানে নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু অপেক্ষা করছে কখন 19 বছর এই যে বিচ্ছেদের পর তারেক রহমানকে স্বচক্ষে দেখবে, তার অপেক্ষায় আলতাফুন্নেসা খেলার মাঠে লাখো মানুষ অপেক্ষা করছে। এই ছিল আসলে তারেক রহমানের বগুড়া আসায় আমার কাছে সর্বশেষ। রাসেল, আপনাকে ধন্যবাদ। বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে HBRI, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়ন CBA। দুপুরে রাজধানীর হাউস বিল্ডিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা বলেন, বিগত 11 বছরে তাদের কোনো বেতন না বাড়ায় সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে। তাই আগামী 31 জানুয়ারির মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান তারা। দ্রুত পে স্কেলের গেজেট প্রকাশ না করলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। ক্রিকেট। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া T20 বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষিত সশস্ত্র ইউনিট মোতায়েন করবে শ্রীলঙ্কা। নিরাপত্তা জোরদারের এই উদ্যোগে গুরুত্ব পাচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। সংবাদ সংস্থা AFP-কে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী শ্রোনিল কুমারা গামাগে বলেন, টুর্নামেন্টে সুষ্ঠুভাবে আয়োজনকে শ্রীলঙ্কা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ভারত পাকিস্তান ম্যাচগুলোর প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে। ফুটবল। প্রথমবারের মতো AFC এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য এই আসরকে সামনে রেখে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল বাফুফে। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনস্থ 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে এবারও সুযোগ হয়নি সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা ইসলাম, মাসুরা পারভিন এবং সুসীমা সুমাইয়ার মতো অভিজ্ঞদের।
শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় ইউএনও ওসি প্রত্যাহারের সিদ্ধান্ত ইসির, ঘটনা তদন্তে কমিটি এখনো থমথমে ঝিনাইগাতি। একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, রাজশাহীর জনসভায় তারেক, ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা। জয়ী হলে চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জামায়াতে, জনগণের সেবক হয়ে কাজ করার অঙ্গীকার। এবং চট্টগ্রাম বন্দর পরিচালনায় বৈদেশিক চুক্তি বৈধ, রায় হাইকোর্টে। অভিযানের নামে কল্যাণপুরের 9 হত্যার অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।